সুস্থ হয়ে সত্যিটা জানার পর পিনাকি এবার মৌলি আর নয়নতারাকে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হাসপাতালে ডাক্তারবাবু যখন পিনাকি আর বেঁচে এনে কথাটা বললো তখন কান্নায় ভেঙে পড়ে সবাই। তখনই সেই মুহূর্তে অনিরুদ্ধরা চলে আসে। নয়নতারা তখন কান্না করে বলতে লাগলো, দাদাভাই অনেকটা দেরি করে ফেলেছিস, পিনাকি মেশোনা আর নেই। এই কথাটা বলার সাথে সাথে তখন অনিরুদ্ধর সাথীরা সবাই কান্না করতে থাকে। এইদিকে অন্তরা বলতে লাগলো, ও কাঁদবে না দাদাভাই, কাঁদবে না, দেখবে সবকিছু একদিন সামনে চলে আসবে। অন্যদিকে দেখা যায় সাথী যে যখন ঈশানীর কাছাকাছি আসার চেষ্টা করে নয়নতারা দেবী, তখন সাথীকে বলতে লাগলো এক্ষুনি যেন তারা এখান থেকে চলে যায়, তাদের সাথে আর কোনো সম্পর্ক ওরা রাখবে না। তারা দুধ দিয়ে কালসাপ পুষেছে আর সেই কালসাপে আজকে ছোবল মেরেছে ওদের পরিবারে। এই কথাগুলি বলতে থাকে। এদিকে ঈশানী খুব কান্নাকাটি করতে থাকে পিনাকির জন্য। মৌলি তখন বলতে লাগলো, আমি ছাড়বো না, আমার ডেটের যদি কিছু হয় আমি ওই বাণীকে ছাড়বো না, ওই বাণীকে আমি মেরেই ফেলবো, ওকে আমি চরম শাস্তি দেবো। এই কথা বলার পর পুলিশ তখন বলতে লাগলো, বানি দেবী এবার আপনাকে যেতে হবে, চলুন এখান থেকে। তখনই অনুরুদ্র বলতে লাগলো, বানি তুমি একদম ভয় পাবে না, আমি আজকে লয়ারের সাথে কথা বলবো, আমি তোমাকে বেল পাইয়ে বাড়িতে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। কিন্তু বানি কোনো কথাই বলে না। সাথী তখন বলতে লাগলো, এই বানি, বানি কিছু বলো। বানি কোনো কথাই বলে না। অন্যদিকে নয়নতারা দেবী আর ঈশানী দুজনে কান্নাকাটি করতে থাকে। এদিকে মৌলি তার দাদুকে ধরে এমনভাবে কান্না করতে থাকে যেন সে বাবার জন্য খুব কষ্ট পেতে থাকে। এদিকে তখনই বাণীকে পুলিশরা নিয়ে যেতে লাগলো। বাণীকে যখন নিয়ে যেতে লাগলো তখন হাসপাতালে হঠাৎ করে বাণী দেখতে পায় একটা গণেশ মূর্তি। তখনই বাণী সেই মূর্তিটার সামনে ছুটে যায় আর গিয়ে বলতে লাগলো, ঠাকুর কী থেকে কী হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি তুমি কেন এমনটা আমার সাথে করতে পারলে? আজকে তুমি যদি মেসোমশাইকে সুস্থ না করো তাহলে আমি মানবো যে তুমি একটা পাথর। তুমি কোনোদিন কোনো মানুষের কোনো কান্না তোমার কানে গিয়ে পৌঁছায়নি। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমার মেসোমশাইকে তুমি সুস্থ করে দাও। আমি আমার মায়ের বিধবা বেশ কোনোদিন দেখতে পারবো না। আমি সহ্য করতে পারবো না ঠাকুর। ঠাকুর তুমি তো সবটা জানো। এই বলে গণেশ মূর্তির সামনে সে মাথাটা ঠুকতে থাকে। তখন পুলিশ অফিসার বলতে লাগলো, আপনি এটা কি করছেন? কি করছেন? প্লিজ আপনি এমনটা করবেন না। অনিরুদ্র তখন বাণীর কাছে গিয়ে বলতে লাগলো, বাণী, বাণী এমনটা করছো কেন? আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। এদিকে তানিও বলতে লাগলো, মাম্মাম তুমি এমন করো না, মাম্মাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাণী খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, বিশ্বাস করুন আমি গুলিটা করিনি, আমি গুলি কি করে সেটাও আমি জানি না। এই বলে আবারও মাথা ঠুকতে থাকে। আর বাণীর কান্নায় ঠাকুরের যেন কৃপা হলো। সাথে সাথে পিনাকির আস্তে আস্তে হার্টবিটটা চলতে শুরু করে। যা দেখে নার্স তখন ডাক্তারকে চিৎকার করতে থাকে। ডাক্তার তখন ছুটে আসে আর এসে দেখতে বলতে লাগলো, অসম্ভবটা কিভাবে সম্ভব হলো সেটাই তো বুঝতে পারছি না। এই তো দেখতেই তো পাচ্ছি উনার হার্টবিট আবার চালু হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম উনি মারাই গিয়েছেন। উনার পরিবারকে এক্ষুনি গিয়ে খবরটা দিন। তখন নার্স দ্রুত বাইরে এসে বলতে লাগলো, আপনাদের প্রার্থনা না শুনেছে। আপনাদের পেশেন্ট আস্তে আস্তে করে আবার সুস্থ হতে চলেছে। এ কথা শোনার সাথে সাথে তখন ঈশানী বলতে লাগলো, সত্যি পিনাকি সুস্থ হয়ে যাচ্ছে? তখন নয়নতারা দেবী ঠাকুরের কাছে হাত জোড় করে বলতে লাগলো, ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছো, তুমি ছেলেটাকে সুস্থ করে দাও। এদিকে ঈশানী তখন বলতে লাগলো, এই মলি, তোর বাবা সুস্থ হয়ে যাবে, তোর বাবার কিচ্ছু হবে না। বাবা আপনার ছেলে সুস্থ হয়ে গেছে, আপনার ছেলে বেঁচে আছে। তখন সবাই খুব খুশি হয়ে যায়। দাদু তখন বলতে লাগলো, ঠাকুর তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে লাগলো, বাণী আপনি এমনটা করবেন না। অনুরুদ্র তখন বলতে লাগলো, বাণী মেসোমশাই না সুস্থ হয়েই গেছে, মেসোমশাইয়ের জ্ঞান ফিরে এসেছে। বাণী তখন বলতে লাগলো, আমি আর কিচ্ছু চাই না, মেসোমশাই সুস্থ হয়ে যাক এইটুকু চাই। এই কথা বলার সাথে সাথে বাণী তখন অজ্ঞান হয়ে যায়। তখন তানিয়া মাম্মাম বলে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে তাড়াতাড়ি করে বাণীকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় আর বাণীর মাথায় এতটা ফেটে যায় যে রক্ত গড় করে পড়তে থাকে। অন্যদিকে ডাক্তারবাবু বেরিয়ে আসলে হাত জোড় করে তখন দাদু বলতে লাগলো, আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন ডাক্তারবাবু বলতে লাগলো, আরে না, যে মানুষটাকে আমি ডেথ সার্টিফিকেট দেবো ভেবেছি সেই মানুষটা কি করে যে তার হার্টবিটটা আবার চালু হলো সেটাই বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা একটা মিরাকেল। তখন ঈশানী বলতে লাগলো, আমি একবার পিনাকির সাথে দেখা করতে চাই। কিন্তু ডাক্তারবাবু তখন বলতে লাগলো, এখন না, ওনার না এখনও কিন্তু যে অবস্থা
কেউ ওনার সামনে আপনারা গিয়ে ওনাকে বিরক্ত করবেন না। সময় হলে আমরা আপনাদেরকে ডেকে নেব। উনি কিন্তু এখন আউট অফ ডেঞ্জার না। তো এদিকে বাণীকে পুলিশ নিয়ে যাবে ভেবে তানিয়া তখন পুলিশের কাছে গিয়ে বলতে লাগলো, "ও পুলিশ কাকু আমার মাম্মাম তো কোন দুষ্টুমি করেনি। আমার মাম্মাম তো ভালো। তোমরা আমার মাম্মামকে নিয়ে যেও না।" বলে কান্নাকাটি করতে থাকে। কিন্তু পুলিশ অফিসার বলতে লাগলো, "ও তোমার মাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কিছু জিজ্ঞাসা করার জন্য। বুঝতে পারছো তুমি? তোমার মা আমার চলে আসবে।" এদিকে অনিরুদ্র বলতে লাগলো, "আমি কিছুতেই বাণীকে জেলে থাকতে দেব না। আমি বাণীকে ছাড়িয়ে নিয়ে আসবো। বাণীর জন্য যা করতে হয় আমি করব। আমি জানি বাণী কোনো অন্যায় করেনি।" এরপরে পুলিশরা বাণীকে সুস্থ করে বলতে লাগলো, "এবার তো আপনাকে যেতে হবে।" তানিয়া তখন তার মায়ের হাত ধরে কান্নাকাটি শুরু করে। বাণীও তখন কান্না করতে থাকে। এদিকে মৌলি এসে বলতে লাগলো, অফিসার আপনারা উনাকে নিয়ে যান আর উনাকে এমন শাস্তি দেবেন যাতে উনি কোনোদিন জেল থেকে বেরোতে না পারে।" এইদিকে বাণী তানিয়ার জন্য কান্না করতে থাকে। অন্যদিকে পুলিশরা বাণীকে পুলিশের গাড়িতে উঠিয়ে তানিয়ার সামনে দিয়ে নিয়ে যেতে লাগলে। তানিয়া তখন খুব চিৎকার করতে থাকে। অনুরুদ্র তখন বলতে লাগলো, "না, আমাকে একবার বাণীর সাথে কথা বলতে হবে। আমাকে যেতে হবে বাণীর কাছে।" এই বলে অনিরুদ্র চলে যায় থানায়। আর গিয়ে পুলিশের কাছে রিকোয়েস্ট করতে থাকে একবার বাণীর সাথে কথা বলার জন্য। এদিকে মৌলি বলতে লাগলো, "কি ভেবেছিস বানি? কি ভেবেছিস? আমাকে সবার কাছে দোষী বানিয়ে দিবি? আমার সমস্ত গোপন কথাগুলো তুই ফাঁস করে দিবি? সেটা তো আর হলো না। এবার দেখ তোকে তোর মেয়ের থেকে আমি চিরতরে দূরে পাঠিয়ে দিচ্ছি। তুই কিচ্ছু করতে পারবি না।" অন্যদিকে পিনাকি আস্তে, আস্তে সুস্থ হতে থাকে। আর তখন ডাক্তারবাবু ঈশানীকে বলতে লাগলো, "আপনি একবার এসে দেখে যেতে পারেন।" তখনই ঈশানীর কাছে আসলে পিনাকি তখন বলতে লাগলো, "ও আমি ঠিক আছি তো?" ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ, তুমি ঠিক আছো।" তখনই পিনাকি বলতে লাগলো, "গুলিটা বানি করেনি।" ঈশানী তখন চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছো তুমি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওর বন্দুকটা তো আমি উপরের দিকে তোলার পরে গুলিটা লেগেছে। গুলিটা অন্য কেউ করেছে।" ঈশানী তখন বলতে লাগলো, "তার মানে বানি ঠিক কথাই বলেছে?" এদিকে বানির জন্য তানিয়া খুব কান্নাকাটি করতে থাকে। তানিয়াকে কিছুতেই শান্ত করা যায় না। অন্যদিকে অনুরুদ্র ছুটে যায় বাণীর কাছে আর গিয়ে বাণীকে জিজ্ঞাসা করে। বাণী তখন সত্যিটা বলতে থাকে যে সে মেসোমশাইকে গুলিটা করেনি। গুলিটা কি করে লেগেছে সে জানে না। অনুরুদ্র তখন বলতে লাগলো, "সত্যিটা আমি প্রমাণ করব। এখানে নিশ্চয় অনেক বড়সড় ষড়যন্ত্র হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য।" বাণী তখন বলতে লাগলো, "এবার কি হবে মিস্টার চ্যাটার্জি? আমার মামামের কি হবে? আমি কি এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না?" অনুরুদ্র তখন বলতে লাগলো, "সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না।" তারপরে অনুরুদ্র পুলিশের সাথে কথা বলে বলতে লাগলো, "আপনার যা ব্যবস্থা করে তাড়াতাড়ি করুন। উপযুক্ত প্রমাণ নিয়ে না আসতে পারলে কিন্তু উনাকে কিছুতেই আপনি বের করাতে পারবেন না।" এদিকে বাণী খুব কান্নাকাটি করতে থাকে অনুরুদ্রর কাছে। অন্যদিকে ঈশানী বলতে লাগলো, "তার মানে গুলিটা কে করেছে?" তখন পিনাকি বলতে লাগলো, "এটা সুষ্ঠু তদন্ত আমাদেরকে করতে হবে। এটা একটা বড়সড় চক্রান্ত। তাহলে আমাদের বাড়ি থেকে আর কে এসেছিল সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে।" অন্যদিকে অনুরুদ্র পাগলের মতো ও হয়ে যায় যে কি করবে, সে কিভাবে বাণীকে বের করবে। এদিকে পিনাকি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে সেই ভিকি বা সেই পিনাকিকে গুলিটা করেছিল আড়াল থেকে। আর সেটা সিসিটিভি ফুটেজে উঠে যায়। কিন্তু সেটা কিছুতে মৌলি জানতো না। আর সত্যিটা জানার পরে পিনাকি বাড়ি এসে মৌলি আর নয়নতারা দেবীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এদিকে বাণীকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে পিনাকি। আর বাণীকে তখন বুকে জড়িয়ে ধরে ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, "বাণী আমি তোর কথা বিশ্বাস করিনি। সত্যি তুই তোর মেসোমশাইকে গুলি করতে পারিস না?" অন্যদিকে মৌলি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা। বাণী গুলি করেছে।" কিন্তু পিনাকি তখন বলতে লাগলো, "আর একটা কথাও বলবে না। এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও।"